বাংলাদেশের রাজনীতিতে এখন উত্তাল এক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে লন্ডন। আর এই আলোচনার মূল বিষয় হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠক। 13 জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতি সচেতন মানুষের দৃষ্টি এখন এই বৈঠকের দিকে, বিশেষ করে কি কি নিয়ে আলোচনা হতে পারে, যেগুলো সামনের দিনের রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে। অনেকে বলছেন এই আলোচনার মাধ্যমে নির্বাচন এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে চলে আসতে পারে। আবার আলোচনা হতে পারে রাখাইন করিডোর এবং চট্টগ্রাম বন্দর ইস্যু নিয়ে। তারও চেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো নির্বাচনকালীন সরকার এবং সেফ এক্সিট প্ল্যান নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। কিন্তু প্রশ্ন হলো, এই বৈঠকে সমঝোতা হওয়ার সম্ভাবনা কতটুকু? যদি সমঝোতা না হয় তাহলে কি হবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে পরিমাণ আলোচনা ও সংলাপ হয়েছে তা শুধু বাংলাদেশ কেন, সারা বিশ্বের ইতিহাসেই বিরল। সরকার এমনকি জাতীয় ঐক্যমত্য কমিশনও গঠন করেছে সংলাপে বসার জন্য। তাতেও নির্বাচনের দিনক্ষণ এবং সংস্কার নিয়ে ঐক্যমত্যে পৌঁছা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে ঈদের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস জানালেন, আগামী এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু তার সেই ঘোষণার সংকট কাটেনি, উল্টো আদৌ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে জনমনে সন্দেহ আরো বেড়েছে। এরই মধ্যে প্রফেসর ইউনূসের লন্ডন সফর চূড়ান্ত হওয়ার পরপরই গুঞ্জন শুরু হয় যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হতে পারে। যদিও সরকারি সফরসূচিতে এমন কোনো কর্মসূচি ছিল না, পরে জানা যায় এটি অনানুষ্ঠানিক বৈঠক হতে পারে। তবে গত 10ই জুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারেক রহমানকে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। এর অর্থ হলো সরকার বা প্রধান উপদেষ্টার ব্যক্তিগত আগ্রহেই এই বৈঠক হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে 13 জুন লন্ডন সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এই বৈঠক হওয়ার কথা। মির্জা ফখরুল এই বৈঠককে রাজনীতির টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেছেন। এই বৈঠকে কি আলোচনা হবে? বিএনপি কি তাদের পূর্ব ঘোষিত অবস্থান থেকে সরে এসে কি সমঝোতামূলক নির্বাচনে অংশ নেবে? নির্বাচন কি এপ্রিলেই হবে নাকি নতুন কোনো দিন তারিখ নির্ধারিত হবে? লন্ডনে অনুষ্ঠিতব্য এই বৈঠককে ঘিরে এসব নানা প্রশ্নের জবাব খোঁজা হচ্ছে জনপরিসরের আলোচনায়। সরকারের তরফে বৈঠকের কোনো নির্দিষ্ট এজেন্ডা জানানো হয়নি, বরং বলা হয়েছে আলোচনার বিষয় উন্মুক্ত থাকবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ, এগুলো যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে। বিএনপির মতে সরকারের সঙ্গে বিএনপির যেসব বিষয় নিয়ে দূরত্ব তৈরি হয়েছে তার অনেক কিছুরই সমাধানের পথ বেরিয়ে আসতে পারে আলোচনার মাধ্যমে। এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের একটি কথা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, এই বৈঠকের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হতে পারে। দর্শক, কি সেই ডাইমেনশন তা জানতে আমরা গত এক সপ্তাহে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে এই বৈঠক নিয়ে প্রকাশিত খবর ও মন্তব্য প্রতিবেদনগুলো পর্যালোচনা করেছি। কথা বলেছি বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে। সূত্রগুলো বলছে, বৈঠকের দুই পক্ষেরই বেশ কিছু ইস্যু থাকতে পারে। সেসব ইস্যু নিয়ে আলোচনা ফলপ্রসূ হলে তবেই মির্জা ফখরুলের ইঙ্গিতবহ ডাইমেনশন দেখা দিতে পারে। ডাইমেনশন একটি বড় চমক হতে পারে নির্বাচনকালীন সরকার। সূত্রগুলো বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকারের রূপ ভিন্ন হতে পারে। সেজন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের আগে পুনর্গঠন করা হতে পারে। যদি তাই হয় তাহলে তার আকার ও গঠন কিভাবে হবে, কাদের নিয়ে হবে, তাদের কাজের পরিসরই বা কি হবে, এসব নিয়ে বৈঠকে আলোচনা হবে। সাথে থাকবে নির্বাচনকালীন প্রশাসন সংক্রান্ত আলোচনা। এক্ষেত্রে নির্বাচন কমিশন পুনর্গঠন, পুলিশ এবং সিভিল প্রশাসনের রদবদল নিয়েও আলোচনা হবে। ইতিমধ্যে জামায়াত ইসলামী এবং এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশন ও প্রশাসন নিয়ে ব্যাপক আপত্তি জানানো হয়েছে। কিভাবে সমস্যার সমাধান করা যাবে তা নিয়ে আলোচনা হবে বৈঠকে।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হলো আসন ভাগাভাগি। ডক্টর ইউনূস নিজে একটি সাক্ষাৎকারে বলেছিলেন তিনি ছাত্রদের রাজনৈতিক দল করতে বলেছিলেন, কিন্তু গত 10 মাসে তাদের দলটি রাজনৈতিকভাবে প্রত্যাশা মতো এগোতে পারেনি। অ্যাক্টিভিজম ও সংসদীয় রাজনীতির ফারাকটা তারা ইতিমধ্যে বুঝে গেছে। সর্বশেষ বাস্তবতা ও মেরুকরণে জুলাই সংগঠকদের রাজনৈতিক অর্জন ও সম্ভাবনা ঝুঁকির মুখে পড়েছে। এমন অবস্থায় ডক্টর ইউনূস এনসিপি নেতাদের জন্য আসন চাইবেন। বিএনপির বেশ কয়েকজন নেতা জানিয়েছেন গত বছরের ডিসেম্বরের দিকে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্যের বাসায় এনসিপির 2 নেতার সাথে এমন আলোচনা হয়েছিল, কিন্তু তখন বৈষম্যবিরোধীদের ডিমান্ড বেশি থাকায় সে আলোচনা ভেস্তে যায়। যদি আসন ভাগাভাগির আলোচনা সফল না হয় তাহলে বিএনপির প্রস্তাবিত জাতীয় সরকারে এনসিপি কে কতটুকু ছাড় দেওয়া হবে সেটি নিয়েও আলোচনা হতে পারে। তৃতীয় ইস্যু হলো সেফ এক্সিট প্ল্যান। নির্বাচনের চেয়ে ডক্টর ইউনূসের বেশি চিন্তা একটি স্মুথ সেফ এক্সিট প্ল্যান নিয়ে। জুলাই আন্দোলনের অনেক সংগঠক এরই মধ্যে বহু বিতর্কে জড়িয়ে গেছেন। তাদের রাজনৈতিক ভাগ্য এবং তাদের সে সময়কার ভূমিকার সাংবিধানিক প্রশাসনিক সুরক্ষার বিষয় নিয়ে অনেকেই ভাবছেন। বিষয়টি নিশ্চিত করার জন্য বৈষম্যবিরোধীরা জুলাই ঘোষণাপত্র জারির চেষ্টা করেছিল, কিন্তু বিএনপির আপত্তির মুখে সেটি ভেস্তে গিয়েছিল। সাথে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মানজনক বিদায়, তাদের নিরাপত্তা ও সুরক্ষা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউনূসের কাছে। যদি সত্যি সরকার আগামী এপ্রিলের মধ্যে নির্বাচন দিয়ে বিদায় নিতে চায় তাহলে তার আগে তার একটা সেফ এক্সিট প্ল্যান লাগবে। অন্তর্বর্তী সরকারের সুরক্ষার জন্য ইন্ডেমনিটি অধ্যাদেশ অনেক আগে থেকেই ড্রাফট করে রেখেছে ডক্টর ইউনূসের সরকার। ওই অধ্যাদেশ যাতে আগামী সংসদে পাশ হয় এমন নিশ্চয়তা চাইতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস। সূত্রগুলো বলছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই 3টি ইস্যুর পাশাপাশি আরো 4টি ইস্যু নিয়ে আলোচনা করা হতে পারে। সেগুলো হলো সংস্কার কাজ, জুলাই সনদ, রাখাইন করিডোর এবং চট্টগ্রাম বন্দর ইস্যু। বাংলাদেশের একাধিক গণমাধ্যমে বলা হয়েছে তারেক রহমানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের বৈঠকে সরকারের চলমান সংস্কার নিয়ে আলোচনা হবে। এক্ষেত্রে বিএনপি বরাবরই তাদের 31 দফার কথা বলছে। তারেক রহমান হয়তো মোহাম্মদ ইউনূসকে এই বিষয়গুলো স্মরণ করিয়ে দেবেন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির আলোচনার বিষয়ে সেখানে উঠে আসবে। সবশেষ চাথাম হাউজের আলোচনায়ও ডক্টর ইউনূস বলেছেন জুলাই সনদ হবে আগামী নির্বাচনের পথরেখা। এটি জুলাই মাসের মধ্যেই চূড়ান্ত হবে। এই সনদ নিয়ে বিএনপি যাতে ক্রিটিক্যাল না হয় সেরকম একটি প্রতিশ্রুতি চাইবে সরকার। তবে এই ইস্যুতে সবচেয়ে বড় জটিলতা তৈরি হতে পারে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির অবস্থানের কারণে। রাখাইন করিডোর এবং চট্টগ্রাম বন্দর ইস্যু নিয়ে সরকার এক ধরনের অচল অবস্থার মধ্যে পড়ে গেছে। এই দুটি ইস্যুতে বিএনপি সহায়তা চাইতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশ্ন হলো ডক্টর ইউনূসের এসব চাওয়ার বিপরীতে তারেক রহমানের পক্ষ থেকে কি কি ইস্যু থাকবে, সেগুলো কি? স্বাভাবিকভাবে নির্বাচন হবে ইউনূস তারেক আলোচনার মূল বিষয়। প্রধান উপদেষ্টা সম্প্রতি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে, কিন্তু বিএনপি এই সময়সীমা মেনে নেয়নি। তাদের মতে এপ্রিল মাস নির্বাচনের জন্য মোটেই উপযোগী নয়, কারণ তখন প্রচন্ড গরম, ঝড় বৃষ্টির সংখ্যা থাকে, তার আগে রোজা ও ঈদ উল ফিতর রয়েছে, এসএসসি পরীক্ষাও থাকবে। রাজনৈতিক দলগুলোকে রমজান মাসে যদি নির্বাচনী প্রচারণা চালাতে হয় তাহলে নির্বাচনী ব্যয় দ্বিগুণ হবে এবং সমাবেশে লোকজন আনা কঠিন হবে। বিএনপি এখন পর্যন্ত চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে অনড় ছিল। তবে বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যমের খবর হলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মনে করেন ডিসেম্বরে সম্ভব না হলে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য উপযুক্ত সময়। অনেকেই মনে করেন এপ্রিল ও ডিসেম্বরের মাঝামাঝি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ হতে পারে নির্বাচনের জন্য সবচেয়ে উপযোগী সময়। কিন্তু সরকারের সূত্রগুলো বলছে ডক্টর ইউনূস এই প্রস্তাবে রাজি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ অন্তর্বর্তী সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগে জুলাই হত্যাকাণ্ডের কয়েকটি মামলার বিচার আপিল নিষ্পত্তি সহ শেষ করতে চায়। তা করতে না পারলে নির্বাচনের আগে আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা সরকার দিয়ে রেখেছে সেটি তুলে দিতে হবে। লন্ডনে স্থানীয় আওয়ামী লীগ ডক্টর ইউনূসের জন্য যে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছেন তাতে অন্তর্বর্তী সরকার এবং তাদের স্টেক হোল্ডারদের প্রধান ভয় এখন আওয়ামী লীগকে নিয়ে। ডক্টর ইউনূসের সবশেষ সাক্ষাৎকার ছাপা হয়েছে ব্রিটেনের দ্য টেলিগ্রাফ পত্রিকায় 12 জুন। সেখানেও তিনি বলেছেন এপ্রিলে নির্বাচন দিয়ে তারা অদৃশ্য হয়ে যাবেন।
সরকারের পরিকল্পনা হলো জুলাই ঘোষণা ও সনদে বিচার শেষ করে নির্বাচনে যাওয়ার বিষয়টি উল্লেখ করে রাখা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি আদায়ের জন্য বিএনপির উপর সমমনা ৩০টি দলের চাপ আছে। সেক্ষেত্রে বিএনপির পক্ষে বড় জোর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত সময় দেওয়া সম্ভব। অন্যদিকে এপ্রিল থেকে সরে আসলে সরকারের জন্য তার পক্ষের দলগুলোর কাছে একটি বড় নৈতিক পরাজয় হিসেবে দেখা দিতে পারে। পরিস্থিতিটা দুই পক্ষের জন্য হয়ে গেছে শ্যামরাখি না কুলরাখির মতো অবস্থা। প্রশ্ন হলো, যদি ইউনূস তারেক বৈঠকে সমঝোতা না হয় তাহলে কি হবে? চিঠির উত্তর খুব পরিষ্কার। দর্শক, একটি বিষয় খেয়াল করে দেখুন, ইউনূস তারেকের বৈঠকটি নিয়ে আলোচনা শুরু হওয়ার আগ পর্যন্ত এনসিপি ও জামাত ইসলামীর নেতারা ছিল বেশ সরব। নির্বাচনের ইস্যু নিয়ে বিএনপির সাথে দল দুটির অবস্থান ছিল মুখোমুখি অবস্থানে। যদি লন্ডন বৈঠক ব্যর্থ হয় তাহলে 15 জুনের পর থেকে 3টি ইস্যুতে মাঠে নামবে দল দুটি। সেগুলো হলো জুলাই ঘোষণা, নির্বাচন কমিশন পুনর্গঠন ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। তখন আবারও শুরু হতে পারে যমুনার সামনে আন্দোলন। দর্শক, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আলাপ আলোচনার মাধ্যমে বড় কোনো সংকট সমাধানের উদাহরণ খুব একটা নেই। বরং 1991 সালে সংসদীয় ব্যবস্থা চালুর পর তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতেও বিরোধী দলগুলোকে রাজপথে নামতে হয়েছিল। 2001 সালের পরও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংকট দেখা দেয়। বহু আলোচনা ও বিদেশি দুতিয়ালি সত্ত্বেও কোনো ফল আসেনি, যার পরিণতি ছিল 111। তাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সংলাপের অভিজ্ঞতা সুখকর নয়। তবে রাজনীতিতে কখনো কিছুই স্থায়ী নয়। এখানে প্রতিটি মুহূর্তে বদলে যেতে পারে দৃশ্যপট, পরিবর্তন হতে পারে জোট সমীকরণ। এখন দেখার বিষয়, লন্ডনের এই বৈঠক থেকে বাংলাদেশের রাজনীতিতে নতুন কোন ডাইমেনশন তৈরি হয়, নাকি আলোচনার ব্যর্থতার পুরনো চিত্রই ফিরে আসে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।